নমস্কার। আমাদের নমস্কার। মাঝে আছেন আহ, হ্যাঁ, বাংলাদেশের একটি আলোচিত যে মামলা, সেই চিন্ময়কৃষ্ণ ব্রহ্মচারীর সে যে মামলা, সেই মামলার যিনি আইনজীবী, আমাদের অ্যাডভোকেট শ্রী অপূর্ব কুমার ভট্টাচার্য দাদা। তো আমি অ্যাডভোকেট শ্রী অপূর্ব কুমার ভট্টাচার্য দাদার কাছে জানতে চাইবো যে দাদা, আমরা কালকে সারাদিন দেখলাম যে মহামান্য বিজ্ঞ আদালত জামিন দিয়েছেন, এবং পরবর্তীতে আমরা দেখেছি জামিন স্থগিতের কথাও শুনেছি এবং তারপর তা প্রত্যাহারও শুনেছি। সবকিছু মিলে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে জনমনে। তো এই পুরো বিষয়টিকে পরিষ্কার করে, আপনি যেহেতু ওই মামলার আইনজীবী, আপনি যদি বলতেন যে কি হয়েছে বিষয়টি। আপনাকে ধন্যবাদ। কালকে আমরা বাংলাদেশ সুপ্রিম কোর্টের মহামান্য হাইকোর্ট বিভাগের একটা বেঞ্চ, যেটা 27 নম্বর বেঞ্চ, ওই বেঞ্চের মাননীয় বিচারপতি জনাব আতোয়া রহমান, মাননীয় বিচারপতি জনাব আলী রেজার কোর্টে আমাদের, আপনারা জানেন, বিগত 4 ফেব্রুয়ারিতে প্রভুর জামিনের জন্য, চিন্ময় প্রভুর জামিনের জন্য একটা রুল দিয়েছেন। কেন ওনাকে জামিন দেওয়া হবে না, সরকারেরকে একটা কারণ দর্শাইছে, তার মানে একটা রুল দিয়েছেন। এই রুলটা হিয়ারিং হয়েছে গতকাল হিয়ারিং হয়েছে, এবং আমাদের পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে ওনার বিরুদ্ধে যে অভিযোগটা এনেছে রাষ্ট্রদ্রোহ, এই রাষ্ট্রদ্রোহের কোন রকমের ইনগ্রেডিয়েন্টস এখনো পর্যন্ত নাই। এবং যে এফআইআরটা আছে, ওনারা যে এফআইআরটা করেছেন, এই এফআইআর এর মধ্যে কোথাও নেই যে ওনার অঙ্গভঙ্গি, ওনার কথাবার্তায়, ওনার কোন রকমের আচার আচরণ কিংবা কোনো প্রতীকী ভাবেও উনি বাংলাদেশের বাংলাদেশকে কোন রকমের অবজ্ঞাসুলভ কিছুই বলেন নাই। অর্থাৎ ওনার বক্তব্যটা যেটা ছিল সেটা হচ্ছে, উনি সমস্ত মহাসমাবেশ, যত সমাবেশ করেছেন, প্রত্যেকটাতে উনি জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন করেছেন, জাতীয় পতাকার প্রতি ওনার সর্বোচ্চ গভীর শ্রদ্ধা জানিয়েছেন। জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে ওনার সমাবেশগুলো সবাই দাঁড়িয়ে জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন করে জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে ওনাদের প্রত্যেকটা মহাসমাবেশ হয়েছে, এটা কোর্টকে বলেছি। এবং এই যে পতাকার কথা বললো, এই পতাকাটা যে পতাকার, কথিত পতাকার কথা, এটা ওনার সমাবেশ স্থল থেকে প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার দূরে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মধ্যে যদি একটা পতাকার উপরে আর একটা গৈরিক পতাকা যে আছে, ইসকনের পতাকা, ওনাদের অনুযায়ী, ওনাদের এজাহারের বক্তব্য অনুযায়ী, আমি যে দেখুন, যদি পতাকাও থেকে থাকে, তাহলে পতাকা এনে আপনার সাজা হচ্ছে 1 বছর। আমরা একটু লিগ্যাল ইয়েতে চলে গেলাম। এছাড়া এই তার মধ্যে 6 মাস তো মামলায়, তার এই শাস্তি এজাহারে, ভোগ হয়েই গেছে। হ্যাঁ, 6 মাস তো আমি শাস্তি ভোগ হয়েই গেছে। সেই প্রশ্ন আসছে, একটু কাইন্ডলি শুনুন। তখন কোর্টকে কি বলেছি সেটা একটু আগে ডিসক্রাইব করা দরকার। তারপর বলেছি, এই আইনে যে 124 ক ধারা যেটা দিয়েছে, যে 124 ক ধারা হলো রাষ্ট্রদ্রোহ। রাষ্ট্রদ্রোহের কোন রকমের বক্তব্য এই এজাহারের মধ্যে নেই। কি করেছি এ কথাটা কিন্তু স্পেসিফিক নাই। বলছে 1 থেকে 9 নম্বর আসামির ইন্ধনে জাতীয় পতাকা উপর ইসকনের পতাকা লাগিয়েছে। তাহলে 1 নম্বর আসামি দেখিয়েছেন চিন্ময় প্রভুকে। আমি বলছি, উনার এই যেটা দেখালো ইন্ধনটা, এটা তো একটা বায়বীয়। ওটা তো প্রমাণ করার জন্য কেউ কিছু বলে নাই যে 164 করে নাই, বা কেউ কিছু করে নাই, যে বলে নাই যে আমাকে বলেছেন চিন্ময় প্রভু এই পতাকাটা লাগাতে, এরকম কোনো বক্তব্য এখানে এই পর্যন্ত ইনভেস্টিগেশনে আসে নাই। আমাদের নথিতে যা কিছু আছে, আজকে উনি অ্যারেস্ট হয়েছেন, উনাকে অ্যারেস্ট করেছেন 25/11-তে, 26/11-তে কোর্টে উপস্থাপন করেছেন, এবং 26/11 থেকে আজ পর্যন্ত কোন রকমের এই যে ইনভেস্টিগেশনটা হলো, তদন্ত আজ পর্যন্ত পুলিশ রিপোর্ট দিতে পারে নাই, পুলিশের কোন রকমের তরফ থেকে আনে নাই যে উনার বিরুদ্ধে এই বক্তব্যগুলো এসেছে, উনি এই কথাগুলো অমুকে বলেছেন, বা অমুককে উস্কানি দিয়ে, বা অমুককে উনি ইন্ধন দিয়ে এইটা করেছেন। তাহলে ইন্ধনের কথাটাই একটা বায়বীয় পদার্থ।
এটা আজ পর্যন্ত প্রমাণ হয় নাই। সুতরাং প্রত্যেকটা যে ধারাগুলো এখানে দিয়েছে একটা ধারা ওনার জন্য প্রযোজ্য নয়, এবং এই যে 1 বছরের জেল যেটা সেটা প্রমাণ করা কঠিন হয়ে যাবে এই রাষ্ট্রের জন্য। অতএব উনি জামিন থাকবেন কেন? উনি একজন অসুস্থ, উনি ব্রহ্মচারী, উনি নিরামিষ আহার করেন, দেশপ্রেমে উজ্জীবিত হয়ে উনি সারা বাংলাদেশের সনাতনী সম্প্রদায়কে উনি একত্রিত করেছেন, এটা অপরাধ হতে পারে না। আর যে দাবিগুলো করেছেন এগুলো সাধারণ দাবি, এগুলো এই যে সংখ্যালঘু সুরক্ষা আইন বা আপনার দেবত্তর আপনার সম্পত্তিগুলো ট্রাস্ট গঠন, তারপর আপনার হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট করা, এই ট্রাস্টটাকে ফাউন্ডেশনের করা, ফাউন্ডেশন অর্থাৎ যেটা ট্রাস্ট আছে এটা যাদের ট্রাস্ট হয়, যেহেতু ইসলামিক ফাউন্ডেশন আছে প্রত্যেকটাকে এভাবে ফাউন্ডেশন করা। আর এখানে আমাদের যে বাজেটটা ওদের জন্য 5,000 কোটি টাকা বাজেট হয়, আমাদের 5 কোটি টাকা বাজেট হয়, এই যেগুলো যাতে এই সমস্ত যাতে আমাদের সংখ্যানুপাতে আমাদের যাতে প্রত্যেকটা যাতে সেভাবে হয়, এটা তো সাধারণ কথা, এটা তো সংবিধানের কথা। উনি তো অন্যায় কিছু বলেন নাই। আমাদের আপনি দেখেন আমাদের টোল গুলো সংস্কৃত পালি, এই সংস্কৃত যে টোল গুলোতে টোলই আছে 140টার মতো, তার একজন শিক্ষকের বেতন আপনি 179 টাকা। আপনি ভাবেন তাহলে এই 8 দফার মধ্যে এটাও কিন্তু একটা বড় দাবি। এটা তো সরকারের আমি মনে করি শিক্ষা মন্ত্রণালয় আসু ইমিডিয়েট এটা করা উচিত যে এইভাবে বৈষম্য হিন্দু সম্প্রদায়ের শিক্ষা, বৈষম্য বিরোধী, এই যে বৈষম্য বিরোধী এত বড় আন্দোলন হয়ে গেল, উনি বৈষম্য বিরোধিতার জন্য কথা, বৈষম্য যাতে না থাকে, যাতে সবাই, যাতে এই দেশের সমস্ত নাগরিক যাতে সমভাবে যাতে বন্টনটা হয়, উনি এই কথাটাই বলেছেন। এটা তো অন্যায়ের কি আছে এখানে? এটা তো রাষ্ট্র মেনে নিয়েছেন অনেকটা, রাষ্ট্র তো বলে নাই যে উনি অন্যায় করেছেন। তো এখন এই মামলাটা ওনার জন্য প্রযোজ্য নয়, এবং এই মুহূর্তে ওনাকে জামিন দিলে সরকার পক্ষ বলেছেন যে ওনাকে বিমানবন্দর থেকে যেহেতু বিদেশে চলে যাচ্ছেন বিমানবন্দর থেকে ওনাকে অ্যারেস্ট করেছেন। তখন আমি বললাম বিমানবন্দর থেকে যে অ্যারেস্ট করেছে ভালো কথা, বিমানবন্দর থেকে উনি তো রংপুরে মহাসমাবেশ করেছেন, রংপুর থেকে উনি ঢাকায় আসলেন, ঢাকা থেকে বিমানে উনি ডোমেস্টিক ফ্লাইটে, তার প্রমাণ হলো ওনার তো পাসপোর্ট জব্দ করে নাই। যদি পাসপোর্টের ভিসা শব্দ শুদ্ধ একটা যদি জব্দ হতো, পাসপোর্ট জব্দ হতো, তাহলে উনি বিদেশে যাচ্ছে এটা প্রমাণ হতো। তো উনি তো ডোমেস্টিক, তাহলে উইদাউট এনি পাসপোর্ট একটা মানুষকে প্লেনে কখন চড়ে, কোথায় যাবে? ডোমেস্টিক যাচ্ছে, এইভাবে চিন্তা করেন চট্টগ্রাম যাচ্ছে ডোমেস্টিক ফ্লাইটে যাচ্ছে, সেটাকে যদি বলেছি যে তাহলে বিদেশে যাচ্ছেন সরকার পক্ষ থেকে যে আর্গুমেন্টটা করা হলো এটা সঠিক না, এটা আমি বলেছিলাম। এরকম হাস্যকর বহু যুক্তি মানে খাড়া করছে যেগুলো আসলে কোনো যুক্তি না, মানে কুযুক্তি। প্রায় 2 ঘন্টা সন্তুষ্ট হয়েছেন এবং রুল অ্যাবসলিউট করেছেন। আমরা সঠিক ভাবে বিচারটা পেয়েছি, অত্যন্ত স্থায়ী জামিন হয়েছে। এখন কথা হচ্ছে সরকার পক্ষ, রাষ্ট্রপক্ষ এত তড়িৎ গতিতে, যেখানে আমার 3:45 মামলাটা ওখান থেকে অর্ডার হয়েছে, জাজমেন্টটা মৌখিক অর্ডারটা হয়েছে, কোনো লিখিত কিছুই আমরা এখনো পর্যন্ত পাইনি, ওটা পেতে সময় লাগে। এর আগে গিয়ে ওনারা সুপ্রিম কোর্টের এপিলেট ডিভিশনের চেম্বার জজে গিয়ে ওনারা কিন্তু এত দ্রুত গতি, এর মধ্যে আমরা যেহেতু ক্যাবিনেট দিয়েছি, আমাদের লোকজন যেহেতু রেখেছে, আমরা তো জানি ওনারা করবেন। আমরা গিয়ে দেখলাম কজ লিস্ট অর্থাৎ কার্য তালিকা বলে, কার্য তালিকায় কোনো এই নামটা নেই, প্রথমে নাই শেষেও নাই। প্রথমত থাকবে এটা আগের দিনের গুলো, ওই দিনের শেষের দিকেও নাই, কোথাও নেই, চিন্ময় প্রভুর নামটা কোথাও নেই। তাইলে আমরা শিওর হলাম যে ওই দিন অর্থাৎ গতকালকে কোনো ক্রমে এটা যাচ্ছে না, এটা 5টা পর্যন্ত নেই। পরবর্তীতে আমি ওখান থেকে 5:30টার দিকে আমি এখানে আসলাম, আমার চেম্বারে চলে আসলাম, যেহেতু অনেক লোক আছে। হঠাৎ করে আমি জানলাম যে এটা হয়ে যাচ্ছে, এটা স্থগিত হয়ে যাচ্ছে, স্টে দিয়ে দিচ্ছে। আমি গেলাম ওখানে, গিয়ে দেখলাম কোর্ট নেমে গেছেন। ওখানে আমি জিজ্ঞাসা করার পরে বলল না এটা আমি বললাম এটা তো হাতের লেখা কজ লিস্ট, এটা তো অনলাইনে আসে নাই, এভাবে কেমনে হয়? তখন বলছে না স্যার এটা ওই হচ্ছে রিকল হচ্ছে। আমাকে এটাই জানালো, এই পর থেকে এটা আমিও শুনলাম রিকল, এবং আমার সামনে এটা কেটে দিল কজ লিস্টটা।
এটা হলো সত্য কথা, যেটা আমি সারা বাংলাদেশে এই জন্য বললাম আইনের শাসন বাংলাদেশে আছে, আইনের প্রতি আমরা সবাই শ্রদ্ধাশীল। নট অনলি কিছুক্ষণ আগে আমার সাথে চিন্ময় প্রভু কথা বলেছেন, এই কিছুক্ষণ আগে 1 ঘন্টা আগে, আচ্ছা 1 ঘন্টা আগে আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, 1 ঘন্টা আগে উনি কথা বলেছেন। উনি সবাইকে বলছেন বললেন? ধৈর্য ধারণ করতে, সবাইকে বলছেন ওনার জন্য আশীর্বাদ করতে, সবাইকে বলছেন যাতে অবশ্যই সত্যের জয় হবে। উনি সত্যকে ধারণ করে আছেন, আপনাদের অধিকারের জন্য আছেন, আপনাদের জন্য ওনার প্রাণ কাঁদছে, অবশ্যই সত্যের জয় হবে। উনি আমাকে যেটা বলেছেন, বাবা আমি চেষ্টা করছি, আমি ধৈর্য ধারণ করে আছি, আপনি যেভাবে বলেছেন আমি ধৈর্য ধারণ করব, সবাই যাতে ধৈর্য ধারণ করে। এবং ওনার সাথে কিছুক্ষণ আগে কথা হয়েছে, সমস্ত বিষয় ওনাকে জানানো হয়েছে, উনি পেপারও দেখেছেন বিষয়গুলা, পেপার যেহেতু উনি পান, এটা পেপার পড়তে পারেন, উনি পেপার পড়ে বলেছেন এই বিষয়গুলো। আমি বলেছি সবাই চেষ্টা করছে, আইনিভাবে আমরা লড়াই করছি, অবশ্যই আপনি আইনিভাবে আপনি অবশ্যই জয়লাভ করবেন। কারণ বাংলাদেশে আইনের শাসন আছে, উনিও শ্রদ্ধাশীল, আইনের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল উনি। দেশপ্রেমের উনার বক্তব্যই আমি কোর্টে বলেছি, কালকে আপনাদেরকে বলেছিলাম, বারবার করে বলি, একই কথাই বলি। উনার বক্তব্যের প্রথমে উনি যেটাই উনি ধারণ করে সেটা হতে জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি করিয়সি, জননী জন্মভূমি স্বর্গের চাইতে উত্তম। উনি এটাকে ধারণ করে, এটাকে হৃদয়ে ধারণ করেন, এই জন্য উনি দেশপ্রেমী উদ্বুদ্ধ, এবং এটাই উনার শিক্ষা, সবাইকে এই শিক্ষাই দিচ্ছেন। অর্থাৎ উনি রাষ্ট্রদ্রোহী হতে পারে না, এই দেশের জন্য উনি সম্পদ, এদেশের উনি সম্পদ, এদেশের উনি আপদ না, মহাসম্পদ। অবশ্যই ওই দেশের, আমি কোর্টকে বলেছি উনি মহাসম্পদ এদেশের জন্য। এই মহাসম্পদকে আমরা এভাবে করতে পারি না। তো অতএব কালকে যেটা হয়েছে, আমরা আশা করি আগামী রোববারে এটা কার্যতালিকায় আসবে আমাদের চেম্বার জজে। আমরা হয়তো এই দেশে আইনের শাসন আবার প্রতিষ্ঠা আছে এবং এটা প্রতিষ্ঠিত হবে। তাহলে দাদা, এই যে স্থগিত বলে যে মিডিয়ায় একটা প্রচারণা করা হয়েছে, এটা তো তাহলে ঠিক না? মিডিয়ার এই প্রচারণা না, মিডিয়া যেটা বলেছে এটাকে ঠিক না, এটা বলা যাবে না, ওটা ঠিক ছিল ওই সময়ে। ওনারা অ্যাটর্নি জেনারেল অফিস থেকে জেনে শুনেই ওটাই এসেছে, এবং আমি গিয়ে দেখলাম তখনও পর্যন্ত এভাবে প্রায় চলমান ছিল বিষয়টা। ওটা এই স্থগিতের এই বিষয়টা মানে কতক্ষণের মতন ছিল? আধা ঘন্টা 40 মিনিট বোধহয় ছিল নাকি? ওই রকমই ওরকমই। ওরা জেনে শুনে, ওরা মিডিয়া কখনো ভুল প্রচার করে না, মিডিয়া জেনে শুনে বুঝেই ওনারা অ্যাটর্নি জেনারেল অফিসে ফোন দিয়েছেন, ওনারাই বলেছেন যে স্থগিত হয়ে গেছে। আমিও শুনেছি ওনাদের থেকে, তারপর আমি কোর্টে গিয়েছি। আমিও তো অবাক হয়ে গেছি। আমার লোকজন টাইম গুলো বলেন যে কোন সময় জামিন শুনানি শুরু হওয়া থেকে জামিন দিছে কয়টার সময়, এবং স্থগিত কয়টার সময়, এবং স্থগিতটা প্রত্যাহার কয়টায় হয়েছে, এই টাইম গুলো যদি একটু বলতেন তাহলে মানুষের বুঝতে সুবিধা হতো। যতটুকু পেয়েছি সেটা হচ্ছে, আমাদের শুনানি ছিল অনেক আগে, মাননীয় রাষ্ট্রের এডিশনাল অ্যাটর্নি জেনারেল অনিকার হক, উনি আমার সাথে বলেছেন যে আমাকে একটু 12টার সময় আসতে পারবো দাদা, আমাকে যদি 12টায়, হ্যাঁ আসেন, 12টার সময় করব, কোনো সমস্যা নেই। আমি বসাচ্ছিলাম, আমরা সবাই বসাচ্ছিলাম, অনেক লয়ার কালকে, কমপক্ষে আমাদের মুসলিম বন্ধুরা ছিল, আমরা ছিলাম প্রায় 7 জনের, 60% লয়ার আমরা কিন্তু ওখানে বসা, কমপক্ষে। তার মধ্যে 10-12 জন কিন্তু আমাদের মুসলিম লয়াররা অনেকে ছিল, এবং আমাদেরকে সহযোগিতা করার জন্যই ছিল। তার মধ্যে অনেকে কিন্তু একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত ছিল, মুসলিম বন্ধুরা, মুসলিম আইনজীবীরা। টাইম গুলো যদি বলতেন কয়টা থেকে কয়টা? এখন এটা হলো 12টার সময় যখন চেয়েছেন, উনি 12:15টায় এসেছেন, আমাদের এই এডিশনাল অ্যাটর্নি জেনারেল, উনি আসলে শুনানিটা হবে কোর্ট মোটামুটি বিভিন্ন মামলার এক পর্যায়ে উনি আসলেন, এবং আমাদের এটা 12:15 থেকে শুরু হয়েছে। 12:15 থেকে প্রথমে 1:15 পর্যন্ত এটা শুনানি হয়েছে প্রাথমিকভাবে। প্রথমে আমি শুনানি করেছি, তারপর আমাদের প্রবীর হালদার শুনানি করেছেন, এরপরে এই মিনিট কানেক আমাদের যেটা পান্না শুনানি করেছেন। এরপর কোর্ট বললেন 2টার পরে আমরা শুনানি করব, 2টার সময় গেলাম, হ্যাঁ 2টার সময় আবার শুরু করলাম, এভাবে শুনানি এক পর্যায়ে আমাদের শুনানি শেষ হলো প্রায় 3:15টার দিকে। 3:15টার দিকে শুনানি হলো কোর্টে, এটা তারপর জাজমেন্ট দিলেন, জাজমেন্টে এটা প্রায় 3:30 বেজে গেছে ওই সময়।
তবে 3:30টার পর আমরা রুমে আসলাম, এখানে আস্তে আস্তে 4টা বাজলো এবং এপিলেট ডিভিশনও গেলাম আমরা। তখন 4:30টার দিকে এপিলেট ডিভিশন তেমন কোন রকমের কিছু ছিল না, কিন্তু চেম্বার জজ চলছিল, মহামান্য সুপ্রিম কোর্টের চেম্বার জজ চলছিলেন। আমরা চেম্বার জজ, আমাদের অ্যাডভোকেট অন রেকর্ড আছেন, উনি দেখাশোনা করেন এগুলো, আমরা যারাকে দিয়েছি কেবিএট দিয়েছি এবং সিস্টেমের মধ্যে। আর এখানে উল্লেখ্য, আমাদের 3টার সময় কিন্তু আমাদের এই সুপ্রিম কোর্টের যেটাকে বলে আপনার সেকশন কিন্তু বন্ধ হয়ে যায়। অর্থাৎ আপনার মামলা একটা ফাইল করতে গেলে, কোনো কিছু দিতে গেলে এটা সেকশনের মাধ্যমে দিতে হয়। অফিশিয়ালি ওনারা মোটামুটি তাহলে চেম্বার জজ আদালত ওইটাতে গেল ওনারা 5টার পরে গিয়েছে। আমি 5টা পর্যন্ত ওখানে ছিলাম, 5টা 5:30 পর্যন্ত ছিলাম। 5টার পরে ওনারা গিয়েছেন, 5টার পরে হয়তো গিয়েছেন। আদেশটা আসলো কয়টার দিকে? স্থগিত আদেশটা কয়টার দিকে? স্থগিত আদেশ আসলো 5:30টার দিকে, শেষের দিকে, কোর্ট নামার সময়, একদম কোর্ট নামার সময় হয়ে গেল। হ্যাঁ, কোর্ট নামার সময় ওটা আমি যতটুকু জেনেছি নিয়েছে, বাস ওটা স্থগিত হয়ে গেছে, মুখে স্থগিত করে দিয়েছেন। পরবর্তীতে আমি স্থগিত শুনে যখন যাচ্ছিলাম, তখন গিয়েই শুনলাম, আমাকে বেঞ্চ অফিসে জানালো যে এটা রিকল হয়েছে। আচ্ছা, এটাই। তারপরে আপনি আবার আবেদন করলেন কয়টায় আর প্রত্যাহার হলো কয়টায়? এটা আবেদনের কোনো বিষয় না, এটা একটা প্রসেসটাই একটু ছিল। আচ্ছা আচ্ছা, প্রসেস, যেহেতু প্রসেসটা হলো কয়টার দিকে প্রত্যাহার হলো? ওই 6টার দিকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো তিনি আরো শুনতে চাইছেন আগামী রবিবার 4 তারিখে। হ্যাঁ, তিনি শুনবেন, আশা করি আমরা ন্যায় বিচার পাবো। তবে একটা বিষয় দাদা, এখানে কিন্তু খুব, আপনিও যেটা বললেন যে আপনি দেখেন আমাদের বাংলাদেশের একজন সবচেয়ে খ্যাতিমান একজন আইনজীবী, যে অ্যাডভোকেট জেডাই খান পান্না মহোদয় সহ, সেখানে কিন্তু আপনার এই যে 50-60 জন যে আইনজীবীদের মধ্যে প্রায় 10 জন কিন্তু এই মুসলিম সম্প্রদায় ছিল। তো এইটা কিন্তু প্রমাণ করে যে এটা একটা সার্বজনীন ইস্যু, এটা কোনো সম্প্রদায়ের ইস্যু না, বা এটা টোটাল একটা মানবাধিকারের ইস্যু। এবং এখানে আপনি দেখেন যে বাংলাদেশে কিন্তু মানবাধিকারের সাথে যুক্ত মানুষগুলো কিন্তু সবাই এই ইস্যুতে একমত। এখানে কোনো শুধু এমন না যে হিন্দু লয়াররাই এটা নিয়ে মুভ করতেছে। না, তো বিষয়টা কিন্তু এটা হলো বাংলাদেশ যে অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠন করার জন্য বাংলাদেশের মানুষ কিন্তু উদ্গ্রীব হয়ে আছে। অনেক লয়ার, এখানে দল মত নির্বিশেষে, এখানে কোনো দলও নাই, মতও নাই। আর চিন্ময় প্রভু কোনো দলের না, কোনো মতেরও না, উনি সার্বজনীন, উনি দেশের মঙ্গলের জন্যই কাজ করেন। হয়তো এটাও মানবাধিকার, ধর্মীয় সংখ্যালঘুরা যে এই মানবাধিকার বঞ্চিত আছেন, এই মানবাধিকারের কথা বলে যখন ওনার অধিকারের কথা বলতে গেলে এটা মানবাধিকার সবার। উনি মানবাধিকারের প্রশ্নেই উনি আজকে এই বিতর্কিত, তথাকথিত বিতর্কিত করছে ওনাকে। আসলে কিন্তু উনি তো সঠিক, উনি তো সত্য কথাই বলে যাচ্ছেন। উনি 8টা দফা দিয়েছেন, ওই 8টা দফা তো সবারই দাবি, এটা তো প্রাণের দাবি, সমস্ত দলের মতের এটা। বরঞ্চ আমি মনে করি কি জানেন, বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো বা নতুন নতুন প্রচুর দল হচ্ছে, বা নতুন ছাত্রদেরও দল হচ্ছে, তাদেরও উচিত এই দাবিগুলোর সাথে তারা একাত্মতা ঘোষণা করা। তাহলেও কিন্তু এই মানে এই যে মানে বাংলাদেশে যে সংখ্যালঘুদের যে একটা বিশেষ দল নিয়ে যে ট্যাগিং করছে, সেটা হয়তো ওরকম ভাবে করতে পারবে না। কারণ আমরা কি চাই? আমরা তো কারো কোলে বসতে চাই না, আমরা আমাদের অধিকার চাই। কারণ আমরা দেখছি যে আমাদের সব আমলেই আমরা নির্যাতিত হচ্ছি। আমাদের ধর্মীয় অনুভূতির নামে আপনি দেখেন, এই ধর্মীয় অনুভূতির নামে যে মন্দিরে হামলা বা বসত বাড়িতে হামলা, এটা তো আমরা কি, এটা তো নতুন কোনো বিষয় না। এটা আমরা আমরা যদি জাস্ট এই দশকেই যদি দেখি, এই একবিংশ এই শতকেও শুরু থেকে আমি যদি দেখি, সে 2001 থেকে এই পর্যন্ত হিসাব করলে পরে সব আমলেই একই ঘটনা ঘটছে। তাহলে আমাদের জন্য এটা কিন্তু বাস্তবতা যে সব সময় কিন্তু আমাদের ক্ষেত্রে আমাদের উপর হইতেছে। তো সেই জায়গাগুলোতে আমি মনে করি কি, রাষ্ট্রযন্ত্রের দেখা উচিত যে রাষ্ট্রযন্ত্র কথার ফুলজুরি না বিছে, তাদের উচিত যে মানবিক ভাবে বিষয়গুলো দেখা, যে একটা জনগোষ্ঠী এইভাবে শূন্যের অভিমুখে চলে যাচ্ছে, প্রতিটা সেন্সাসে এদের সংখ্যা 2%, 1.5% করে কমে যাচ্ছে। তাহলে এবং আপনি দেখেন যে আমাদের কিন্তু পরিসংখ্যান ব্যুরোর রিপোর্টে যে প্রতি দশকে সরকারি হিসাবে আপনি দেখবেন যে 15 লাখ করে হিন্দু কমে যাচ্ছে। আপনি 50 বছরে 75 লাখ হিন্দু নিখোঁজ। তাহলে একটা দেশের একটা কমিশন, রাষ্ট্রের আমি মনে করি যে একটা কমিশন করে দেখা উচিত যে সংখ্যালঘু, বিশেষ করে হিন্দুদের সংখ্যা কমতেছে কেন।
তাহলে এই বিষয়গুলো যে আমি আমি মনে করি যে এই বিষয়গুলোকে আপনি পাশ কাটাইয়া, না আমরা আপনারা কেউ সংখ্যালঘু বলবেন না, আপনারা নিজেদের ছোট মনে করবেন না, এই সমস্ত গালভারি কথার কোনো মানে হয় না। আমি মনে করি কি কার্যকারী কোনো তাদের এই যে সংখ্যালঘুর মনে যে বেদনা, সেগুলোতে আমি মনে করি যে কিছু কার্যকরী পদক্ষেপ কিন্তু আসলে রাষ্ট্রযন্ত্রের নেওয়া উচিত, যে এই মানুষগুলো কেন দেশান্তরিত হচ্ছে, এই মানুষগুলো হ্যাঁ দাদা। হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ দাদা, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, বলুন। আচ্ছা দাদা, আমি আমাদের আলোচনার একেবারে শেষ প্রান্তে, আমাদের কথা ছিল যে আমরা জাস্ট 15 থেকে 20 মিনিট কথা বলবো, আমাদের 20 মিনিট হয়ে গেছে। তা আমরা কথা বাড়াবো না, মূল বিষয়টা দাদা আমরা জানতে পারলাম যে কালকে সারাদিনে কি হয়েছে, এবং আপনি সহ অন্য আইনজীবীরা যে ভূমিকা নিয়েছেন সেটা একেবারে প্রশংসিত একটা ভূমিকা, সেটা কি বলবো। তো সবকিছু মিলে আপনি যদি, আমি চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর আইনজীবী হিসাবে আপনার চাওয়া কি আগামীতে সরকার বা আইন উপদেষ্টা অথবা এই যে বিচার ব্যবস্থার কাছে, যে আমরা এই আপনার যে চাওয়া, যে সেই চাওয়াটা যদি বলতেন। সেটা হচ্ছে, আমরা আইনিভাবে চাই, আমরা চাই বাংলাদেশে স্বাধীন একটা বিচার ব্যবস্থা থাকুক, এবং আমি মনে করি বাংলাদেশে আছে, সেটাকে আমরা আরো সমৃদ্ধ করতে চাই, যাতে জনমনে কোনো সন্দেহের উদ্রেক না হয়। আমরা রাষ্ট্রের কাছে চাইবো যাতে জনমনে যাতে কোনো রকমের সন্দেহের উদ্রেক না হয়। আইনের পথে চলবে, বিচারের পথে চলবে, এবং বিচারালয় এখানে মুক্ত থাকবে, কারো কোন রকমের হেলনে বা কোনো ইঙ্গিতে কিছু হবে না, আমি এটাই বিশ্বাস করি। এবং বাংলাদেশে হয়তো এটাই প্রতিষ্ঠিত গতকালের এই জাজমেন্টের মধ্যে দিয়ে, গতকালের যে জাজমেন্ট, আমরা এটাতে আশান্বিত, এবং আমি এটাও আশা করি, এবং আমাদের আইনজীবী সমাজও এটা আশা করে যে আগামী দিনেও সেটা প্রতিষ্ঠিত হবে, এবং চিন্ময়বাবু অবশ্যই অবশ্যই উনি সঠিক বিচার এই বাংলাদেশে পাবেন। আচ্ছা আচ্ছা, তো ধন্যবাদ দাদা আপনাকে। আমরা আশা করব যে তিনি খুব দ্রুত তিনি মুক্ত হবেন, এবং এবং আমি রাষ্ট্রযন্ত্রে যারা আছে, বিশেষ করে আইন মন্ত্রণালয়ের সাথে বা বিচার ব্যবস্থার সাথে যারা আছে, তাদের বলবো যে আপনার আরেকটু মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়টা দেখুন। কারণ এই চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী শুধু একা না, এটা চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী আমাদের সংখ্যালঘুর প্রতিনিধিত্ব করে, 3 কোটি সংখ্যালঘুর প্রতিনিধিত্ব করে। তো সেই জায়গায় তিনি যদি জেলে বন্দী থাকেন, তো সংখ্যালঘুর মনে কিন্তু এই দুঃখ বেদনা থাকবেই। তা আমি মনে করি যে তাদের এই জায়গা থেকে আমি সেই বাস্তবতায় তাকে অতি দ্রুত মুক্তি দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। এবং তার শারীরিকভাবে আমরা জানি যে তার শরীরও খুব একটা ভালো না। আপনি নিজে যেহেতু বিভিন্ন সময় আপনি যেহেতু এখানে কথা বলার সুযোগ হয়েছে দুইজনের, এক হলো তার মা এবং আপনি আইনজীবী হিসাবে, আপনাদের যেমন আমরা তো অনেকবার ট্রাই করার পরও কিন্তু আমাদের সাথে দেখা করার কোনো দেয়নি। একবার তো জেলখানার গেটে যে আমরা প্রায় 4 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হলো, তাও আমাদের কিন্তু দেখা করতে দেয়নি, কিন্তু দিতে পারতো। আমরা সেখানে তাদের অনুরোধও করলাম যে ঠিক আছে, আপনারা বলছেন সে ভালো আছে, বা আমরা বাইরে শুনতেছি সে খারাপ আছে, অসুস্থ, তা ঠিক আছে আমরাই ভেতরে যেয়ে দেখি সে কেমন আছে, আমরাই বের হইয়া বলবো, সেটাতে আপনাদেরই লাভ। এত করে বোঝানোর পরও কিন্তু আসলে আমরা তার সাথে দেখা করার বা কথা বলার সুযোগ পাইনি, আমরা কেউই পাইনি। তো সেই জায়গা থেকে আপনি কথা বলছেন আর তার মা দেখা করার সুযোগ পাচ্ছে, তো সবকিছু মিলে আপনারা জানেন, আপনারাও বলছেন যে তার শরীরটা ভালো না, এবং অর্থাৎ তার শরীরটা উনি শারীরিকভাবে উনি দুর্বল হয়ে গেছেন। তো সেই জায়গা থেকে আমরা চাই যে এটা সঠিক যে উনি, এটাই মূল বিষয়, উনি ব্রহ্মচারী, উনি নিরামিষাশী, উনি যেভাবে যে বৈষ্ণবীয় ভাবধারায় যেভাবে থাকেন, যেভাবে উনি আচার আচরণ করেন, এটা জেলখানায় থেকে এটা সম্ভব না। উনি যেভাবে অভ্যস্ত, উনি যেভাবে চলাফেরা করেন, যেভাবে খাওয়া দাওয়া করেন, যে সিস্টেমের ভেতর দিয়ে চলেন, উনি একাহারি, এই সিস্টেমগুলো জেলখানার ভেতর দিয়ে এটা যতই ভাবে হোক সেটা সম্ভব না। উনি একজন বৈষ্ণব, উনার জন্য জায়গা হলো মন্দির, জেলখানা তো না।
আর উনি এমন কোনো কাজ করেন নাই যে বাংলাদেশের জেলখানায় থাকতে হবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। তো উনি শুধু না, উনি ছাড়াও তো আরেকটা ওই রঙ্গনাথ, আরো রুদ্রপতি, আরো যারাই দুজন আছে, যারা বৈষ্ণবী ভাবধারায় যারাই আছে, তারা কিন্তু আমি মনে করি আমরা তাদেরও আসলে মুক্তি কামনা করি, যে তারা যেন দ্রুত মুক্তি পায়। এবং অনেক নিরাপরাধ মানুষও জেলে বন্দী আছে, অনেক গণ মামলা, একেবারে পাইকারি দরে মামলা করে মানুষের নাম ঢোকানো হয়েছে, অনেকে যাচাই বাছাই না করে অনেকের নাম ঢোকানো হয়েছে, নিরপরাধ মানুষেরও নাম ঢোকানো হয়েছে। তা আমরা চাইবো যে সে দোষীরা শাস্তি পাক, সমস্যা নেই, কিন্তু নিরাপরাধ মানুষ যেন শাস্তি না পায়। তো এটাই দাদা, আপনার থেকে অনেক কিছু জানতে পারলাম। আমি এক কথায় শেষে যদি আপনি এক বাক্যে যদি কিছু বলেন, তো আমরা আমাদের লাইভটি শেষ করব। এটাই মানুষকে বলছি, আমাদের বাংলাদেশে আইনের শাসন আছে, আইনের শাসনটাকে, এটার প্রতি আমরা সবাই শ্রদ্ধাশীল। চিন্ময় প্রভু এই অবশ্যই ওনার এই আইনের মধ্যে দিয়ে উনি অবশ্যই মুক্তি পাবেন। আমরা সবাই, উনি নিজেও শ্রদ্ধাশীল, আমরাও শ্রদ্ধাশীল। আমরা সদাশয় সরকারের কাছেও চাইবো যে বাংলাদেশের যেই নীতি, যে অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে উনারও এক ভূমিকা আছে, এবং সবার অধিকারকে সমুন্নত করা, মানবাধিকার সমুন্নত করাই উনার লক্ষ্য। আমি মনে করি সেই লক্ষ্যে উনি কাজ করে যাচ্ছেন, এবং আগামীতেও সেভাবে উনি দেশকে, আমাদের জাতিকে ঐক্যবদ্ধভাবে রাখার জন্য এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এই দেশটা যাতে একটা সবার জন্য, আমার আপনার সবার জন্য একটা দেশ আমরা চাই। আচ্ছা, ধন্যবাদ দাদা, ধন্যবাদ আমাকে আপনাকে, এবং আপনার অনেক মূল্যবান কথা জানতে পারলাম। এবং আশা করি আমরা রবিবার দিনও আসলে ভালো একটা আমরা সংবাদ পাবো, এবং খুব দ্রুত আমরা এই চিন্ময় প্রভুকে আমরা মুক্ত দেখতে চাই, কারাগার মুক্ত অবস্থায় দেখতে চাই, এবং ওই মুক্ত অবস্থায় তার মায়ের কাছে আমরা এবং আমরা আমরা তার মাকে আমরা কথা দিছিলাম সবাই মিলে যে তাকে মুক্ত করে তার মায়ের কাছে আমরা দেব। কি বলেন দাদা? সেই আমরা আমাদের অবশ্যই সে কথাটা অবশ্যই সবার জাতির কাছে দেব। ওর মা তো এখন জাতি, জাতির কাছে উনি অবশ্যই পাবেন। সমগ্র জাতি এটা আশা আকাঙ্ক্ষা নিয়েই আছে, এই আশা অবশ্যই পূরণ হবে, আশা রাখি। ধন্যবাদ দাদা, আপনাকে ধন্যবাদ। নমস্কার। ধন্যবাদ, নমস্কার।